আমাদের ধরেন যে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের সক্ষম বন্ধুত্ব প্রয়োজন। আপনি নিজে যদি আসলে গরিব হন এবং গরিবের বউ আসলে অনেকের ভাবি হয়ে যায়, আপনাকে আসলে গরিব থাকা যাবে না। তাহলে আমি যেটা বলি যে আপনার যে ভারতের যে আগ্রাসনবাদ, ইভেন মিয়ানমারের মতো একটা দুর্বল রাষ্ট্র বা এক ধরনের ব্যর্থ রাষ্ট্র আপনার জন্য থ্রেট। সো এইটার মূল কারণ আসলে হচ্ছে যে আপনি নিজে আপনার নিজের পায়ের উপর আপনি আসলে দাঁড়াইতে পারেন না, আপনি নিজে সক্ষম না। পৃথিবীর প্রায় সব পরাশক্তি আসলে এক ধরনের বাংলাদেশকে ব্যবহার করার একটা প্রসেসের মধ্যে ছিল, এবং সামনের দিনেও এই পোলারাইজেশনও সেই দিকে টার্ন করতে পারে যদি না আমরা আসলে নিজেদের পায়ে সক্ষমভাবে দাঁড়াইতে না পারি। সো আমাদের অবশ্যই খুবই স্টেবল একটা পলিটিক্যাল সিচুয়েশন লাগবে, আমাদের অবশ্যই একটা স্টেবল একটা আর্থসামাজিক অগ্রগতি লাগবে, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে গ্লোবালি আসলে আপনার প্রভাবশালী হয়ে উঠতে হবে। আপনার নিজের হ্যাডম না থাকলে আপনাকে আসলে খেয়েই বাঁচাইতে পারবে না। চীন বিবৃতি দিয়েছে বাংলাদেশের তৃতীয় কোনো রাষ্ট্র আগ্রাসন চালালে বেইজিং বসে থাকবে না। এটা ভারতকে উদ্দেশ্য করে বলেছে। আপনার অভিমত কি? না, ডেফিনেটলি ভারতকে উদ্দেশ্য করেই এই কথা বলা, কিন্তু আমাদের জন্য বিষয়টা কি, আমাদের ধরেন যে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের সক্ষম বন্ধুত্ব প্রয়োজন, এটাতে কোনো বিকল্প নাই। এবং এখন যে গ্লোবাল যে পোলারাইজেশন, এখানে আপনি ধরেন যে আসলে চীনের অংশ বা চীনের পক্ষ বা চীন আমাদের পক্ষে থাকাটা আমাদের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল দেন আদার্স যারা আছে। কিন্তু আমি এখানটায় যে কথাটাকে জোর দিতে চাই সেটা হচ্ছে, সবসময় আপনি নিজে যদি আসলে গরিব হন এবং গরিবের বউ আসলে অনেকের ভাবি হয়ে যায়, আপনাকে আসলে গরিব থাকা যাবে না। তাহলে আমি যেটা বলি যে আপনার যে ভারতের যে আগ্রাসনবাদ, ইভেন মিয়ানমারের মতো একটা দুর্বল রাষ্ট্র বা এক ধরনের ব্যর্থ রাষ্ট্র আপনার জন্য থ্রেট। সো এইটার মূল কারণ আসলে হচ্ছে যে আপনি নিজে আপনার নিজের পায়ের উপর আপনি আসলে দাঁড়াইতে পারেন না, আপনি নিজে সক্ষম না। আপনি আপনার সামরিক বলেন, আপনার আন্তর্জাতিক প্রভাব বলেন, আপনার যে শিক্ষা, স্বাস্থ্য, আপনার যে মানবিক যে সূচকগুলো, এগুলো যত ইমপ্রুভ হবে, আপনি যত ইকোনমিক্যালি সক্ষম হবেন, তত আসলে আপনি অন্যদের উপর প্রভাব করতে পারবেন বেশি, রাদার দেন আসলে যেটা হচ্ছে যে পৃথিবীর প্রায় সব পরাশক্তি আসলে এক ধরনের বাংলাদেশকে ব্যবহার করার একটা প্রসেসের মধ্যে ছিল, এবং সামনের দিনেও এই পোলারাইজেশনও সেই দিকে টার্ন করতে পারে যদি না আমরা আসলে নিজেদের পায়ে সক্ষমভাবে দাঁড়াইতে না পারি। সো আমাদের অবশ্যই খুবই স্টেবল একটা পলিটিক্যাল সিচুয়েশন লাগবে, আমাদের অবশ্যই একটা স্টেবল একটা আর্থসামাজিক অগ্রগতি লাগবে, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে গ্লোবালি আসলে আপনার প্রভাবশালী হয়ে উঠতে হবে। আপনার নিজের হ্যাডম না থাকলে আপনাকে আসলে খেয়েই বাঁচাইতে পারবে না। মঙ্গলবন্দর ভারতকে দিয়েছিল আওয়ামী লীগ, এখন চীন পেল, এটাকে কিভাবে দেখছেন? ওই যে কথাটা হচ্ছে ওই জায়গা থেকে আবারও বলি যে আমি যতদিন পর্যন্ত গরিব ততদিন পর্যন্ত আমাকে আসলে বিভিন্নজন বিভিন্নভাবে তাদের পারপাসে ব্যবহার করবে। আমার আসলে কি দরকার, আমার আসলে সবার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক দরকার, যেটা হবে যে আপনার পারস্পরিক সৌহার্দ্যের এবং ব্যবসায়িকভাবে বেনিফিশিয়াল। ব্যবসায়িকভাবে যদি ভালো না হয়, কে আপনাকে আসলে কি বললো, বউ বললো বা স্বামী বললো, কি বললো না বললো, তাতে আসলে কিছু যায় আসে না। কেউ যদি বলে যে আপনার উপর কোনো আক্রমণ হলে সে আগায় আসবে, এইটাও আসলে শেষ পর্যন্ত কাজ করে না যদি না আপনি আসলে সক্ষম হন। সো আমরা অবশ্যই ধরেন যে কারো স্ত্রী হয়ে থাকতে চাই না, আমরা চাই যে আমাদের নিজেদের সক্ষমতায় আমরা পৃথিবীতে আমরা একটা সম্মানের সঙ্গে, এটা ব্যবসার দিক দিয়ে, এটা আন্তর্জাতিক যে ইস্যুগুলো আছে সেগুলোর জায়গায়। আমি ধরেন যে ইউনূস সাহেবের সময় আমি দুইটা বিষয়ে খুবই আশাবাদী ছিলাম, এবং ইউনূস সাহেবের আমি যে কঠোর সমালোচনাগুলো আমি করেছি সেগুলোর মধ্যে কিন্তু এই দুইটা বিষয় বারবার আসছে। এক হচ্ছে ইউনূস সরকারের সময় আমাদের এখানে আমাদের যে একটা গণতান্ত্রিক, আমাদের যে একটা জবাবদিহিতার একটা সরকার ব্যবস্থা তৈরি হওয়ার দরকার ছিল, এইটা আমি বলছিলাম যে ইউনূস সাহেব এটা শুরু করতে পারলে খুব ভালো হতো, কিন্তু ইউনূস সাহেব আসলে সেই জিনিসটা করে যেতে পারেন না, এটা ওনার একটা সিরিয়াস ব্যর্থতা। এবং দুই হচ্ছে যে আপনার এই যে আমাদের যে ভারতের সঙ্গে যে আমাদের ইস্যু, কিংবা ধরেন যে আমাদের যে রোহিঙ্গা ইস্যুটা,
রোহিঙ্গা ইস্যুটা যদি ইউনূস সাহেবের সময় যদি আমরা আসলে রিজলভ করতে পারতাম, তাহলে এখন যে বিভিন্ন যে পুশিন সমস্যাগুলো তৈরি হচ্ছে এগুলো আসলে এত বাড়তে পারতো না। সো দিন শেষে আমাদের নিজেদের জনগণকে নিয়েই রাষ্ট্রকে একটা জবাবদিহিতার একটা মেকানিজমের মধ্যে, জনগণের কাছে রাষ্ট্রকে একটা জবাবদিহিতার মেকানিজমের মধ্যে আমাদেরকে আনতে হবে, এবং অ্যাট দ্য সেম টাইম বৈশ্বিক যে আমাদের প্রভাব তৈরি করার জায়গাটা, যেটার জন্য আবার এইখানকার একটা গণতান্ত্রিক চর্চা, এখানকার আপনার আর্থসামাজিক, যেটা বললাম যে ইভেন শিক্ষা, ইভেন স্বাস্থ্য, এইসব সূচকে আপনি আসলে কেমন করছেন, এই জিনিসগুলো দিন শেষে এন্ড আপ হয় যে আপনি আসলে গ্লোবাল পলিটিক্সে কেমন আপনি আসলে রোল প্লে করতে পারেন। আপনার জনগণ যদি আসলে আপনার সরকারের সঙ্গে না থাকে, বাইরের যে কোনো সরকার তো আপনাকে আরও বেশি অ্যাবিউজ করবে, আপনাকে আরও বেশি ব্যবহার করার সুযোগ পাবে। কিন্তু আনফর্চুনেটলি আমরা আমাদের জনগণের পক্ষে সরকার আসলে আমরা কখনো এখন পর্যন্ত পাই নাই। এবার খুব সুযোগ ছিল, ইউনূস সরকারের আমল থেকে এই জিনিসটা করতে পারলে ভালো হতো, কিন্তু আনফর্চুনেটলি আমরা এই জায়গাটায় যাই নাই। কিন্তু এইটা আমাদেরকে অ্যাচিভ করতে হবে যে আমাদের সরকারগুলো আসলে জনগণের পক্ষের সরকার, জনগণের কাছে জবাবদিহিতার সরকার, এবং জনগণের জন্য আসলে সরকারগুলো কাজ করে। সরকার যদি জনগণের পক্ষে কাজ না করে, তাহলে কোনো দেশ আগাইতে পারে না, কোনো সুযোগ নাই। সরকার যদি আসলে মাফিয়াদের পক্ষে শুধু থাকে, তাহলে দেশ আগাইতে পারবে না। এবং আমাদের আসলে দেশটাকে আগায় নিয়ে যেতে হবে, এবং সেই জন্য সরকার, আমাদের পক্ষের সরকার আমাদের লাগবে। আমাদের পক্ষের সরকার, আমাদের পক্ষের জনগণের পক্ষের রাজনীতি, জনগণের পক্ষের অর্থনীতি, জনগণের পক্ষের রাষ্ট্রনীতি, রাষ্ট্র কাঠামো, সব কিছু আমাদের আসলে লাগবে। সো বৈশ্বিক জায়গায় কে আমাকে কি বললো, তার চেয়ে আমার আসলে বেশি জরুরি আমি আসলে কতটুকু প্রোগ্রেস করছি, সেই জায়গাটা বেশি জরুরি। ভারতের আগ্রাসনবাদকে আমরা কিভাবে ডিল করতে পারি? আমি এই জিনিসটা কয়েকদিন আগে একটা প্রোগ্রামে বললাম। আমি বললাম যে ধরেন যে ভারতীয় আগ্রাসন ডিল করার জন্য আমাদের সবাই অনেকগুলো কথা বলেন, যে ধরেন যে আপনার ভারতের সঙ্গে আমাদের কূটনীতির বিষয়গুলো, তারপরে ধরেন যে আন্তর্জাতিক আদালতে বা আন্তর্জাতিকভাবে এই বিষয়গুলো নিয়ে যে সুপারিশ বা দেন দরবার বা মামলা, এই যে জিনিসগুলো আছে এগুলো বলে, আমাদের বর্ডার গার্ডকে স্ট্রং করতে বলে, আমাদের রাষ্ট্র কাঠামোকে স্ট্রং করতে বলে, এই জিনিসগুলো আছে। কিন্তু আমি যে জায়গাটায় আবারও গুরুত্ব দেই এবং আমি মনে করি যে এইটা আসলে অনেকগুলো জিনিসের গোড়া, সেটা হচ্ছে যে আপনার যদি অর্থনীতি ঠিক না থাকে, আপনার অর্থনীতি যদি হয় হচ্ছে মাফিয়াদের পক্ষে এবং জনগণের বিপক্ষে, মানে জনগণ থেকে আপনি লুট করবেন এবং তারপরে মাফিয়ারা সেই টাকাটা আপনার বিদেশে পাচার করে দিবে, এই যদি হয় আপনার অর্থনীতির কাঠামো, এই যদি হয় আপনার বাজেটের কাঠামো, বাজেটের প্ল্যানই যদি হয় আসলে এইটা, আপনার ব্যাংকিং মেকানিজম, ব্যাংকিং সিস্টেম, আপনার বাংলাদেশ ব্যাংক, আপনার যা কিছু ফিনান্সিয়াল মেকানিজম আছে সব কিছুর আসলে গোড়ার প্ল্যানই হচ্ছে যে, গোড়ার প্রথম পরিকল্পনায় হচ্ছে যে কিভাবে জনগণের কাছ থেকে আরও বেশি আপনার, এটা ঋণের নামে হোক, এটা আপনার বিভিন্ন নামে, ভ্যাট ট্যাক্সের নামে, যাই হোক না কেন, নিয়ে আমি আসলে বিদেশে আমার লুটেরা বাহিনীরা বিদেশে পাচার করবে। এই যদি হয় মেকানিজম, তাহলে আপনি কোনো অবস্থাতে আপনি একটা শক্তি হয়ে দাঁড়াইতে পারবেন না। আর শক্তি, অর্থনৈতিক জায়গায় যদি আপনি দুর্বল থাকেন, আপনার কোনো জায়গায় আসলে আর কোনো শক্তির কোনো সুযোগ নাই। এটা আপনার শিক্ষা, স্বাস্থ্য বলেন, এটা আপনার যে যে সামাজিক যে সূচকগুলোর কথা বলেন, এটা আন্তর্জাতিক জায়গায় আপনার যে সম্মানের জায়গাগুলো বলেন, সব জায়গায়। সো আমি বারবার যে জিনিসটা গুরুত্ব দেই যে আমাদের যেই প্রথাগত প্রচলিত যেই যে রেমিডির কথা সবাই বলেন, আমি মনে করি যে সবচেয়ে প্রথমে আসলে, এবং ইন্টেনশনালি আমি বলবো যে ইন্টেনশনালি এই জিনিসটাকে সবাই আসলে স্কিপ করে যান, কারণ এইটাকে তারা মনে করেন যে মানে এইটাকে যদি ধরে, তাহলে ওনার যে পলিটিক্যাল ইন্টেনশন, উনি যে যার কারণে আসলে পলিটিক্স করেন, উনি যে কারণে ক্ষমতার একটা অংশ হইতে চান, একটা মানে কালকে কাইম ভাই একটা কথা বলছেন যে মনে করেন যে হাড় ছিটাইলে যেমন কুকুরের মানে ঝাঁপায় পড়ে, সেরকমভাবে আমাদের এখানে মনে করেন যে ক্ষমতার একটা টুটকা ফুটকা একটা সামান্য একটা অংশ কাউকে দেয়া হবে, একটা প্রতিমন্ত্রী করা হবে, এই জন্য 30 বছরের তার যে লড়াই সংগ্রাম, সেটাকে সে আসলে জলাঞ্জলি দিয়ে ধরেন যে ক্ষমতার একটা অংশ হইতে চায়। এই যখন আপনার পলিটিক্স, এই যখন আপনার আসলে যাবতীয় কি বলবো, আমাদের পলিটিশিয়ানদের আসলে যখন মোটিভ এরকম, তখন তারা আসলে আসল কথাটা বলে না। তখন তারা এটা বলে না যে আমাদের এখানে ভারতীয় আগ্রাসন ঠেকানোর জন্য আমাদের এখানে পাচার বন্ধ করা দরকার, আমাদের এখানে লুটপাট বন্ধ করা দরকার, আমাদের এখানে কর্মসংস্থানের পক্ষে কর্মসংস্থান বাড়ানো দরকার, আমাদের সবার ফিনান্সিয়াল সক্ষমতা এটা খুব অবশ্যই বাড়ানো দরকার, রাষ্ট্রের যে আমাদের যে ফিনান্সিয়াল যে প্যারামিটারগুলো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমাদের অর্থনীতির সংস্কার
খুবই জরুরি। এইবারের বাজেট থেকে আসলে এই কাজটা শুরু হওয়াটা খুব জরুরি ছিল। অভ্যুত্থানের পরে একটা গণতান্ত্রিকভাবে এক ধরনের নির্বাচিত প্রশ্নাতীত আমি বলবো না, অনেক প্রশ্ন আছে, তারপরে আমি বলবো যে নির্বাচিত একটা সরকার, তার কাছ থেকে আমরা যেই বাজেটটা চাইছিলাম, আমাদের পক্ষে যে বাজেটটা চাইছিলাম সেটা আমরা পাই নাই। এই সব কিছু দিন শেষে এন্ড আপ করে ওই একটা জায়গায় যে আপনি আসলে এখনও পরাধীন, আপনি আসলে এখনও আপনার জান জবান সম্মানের অধিকার নাই, জানেরই অধিকার নাই, জবান আর সম্মানের অধিকার তো অনেক দূরের বাদ।